খার্কিভের পর এবার পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে অভিযান জোরদার রুশ বাহিনীর। দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২১। তেল আমদানি বাতিল সহ আরও নিষেধাজ্ঞার ঘোষণা ইইউ। বিধিনিষেধের তোয়াক্কা না করে আবারও উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দাবি টোকিও সিওলের। এবার সরকার উৎখাতে শ্রীলঙ্কার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের ঘোষণা বিরোধীদের। তীব্র অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পর্যটন শিল্পে ভাটা, নেই বিদেশিদের সমাগম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। খার্কিভে ব্যাপক গোলাবর্ষণের পর এবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কে অভিযান আরও জোরালো করেছে রাশিয়া। শহরটিতে একদিনেই রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে রাশিয়া অস্ত্রবিরতি না করলে কোনো শান্তি চুক্তি করবে না বলে সাফ জানিয়েছে ইউক্রেন। অন্যদিকে মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন। এদিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কেও রুশ হামলার খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মঙ্গলবারের ওই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলেও দাবি করা হয়। কর্তৃপক্ষ জানায় ইউরোপের অন্যতম বড় কোকাকোলার কারখানা ছাড়াও আরও ৪টি স্থাপনায় ওই হামলা চালানো হয়। এছাড়াও মধ্য ও পশ্চিম ইউক্রেনেও রুশ বাহিনীর অভিযান জোরদারের দাবি করেছে কিয়েভ। দেশ জুড়ে রাশিয়া অভিযান অব্যাহত রাখলেও কিয়েভের দাবি পুতিন বাহিনীকে ঠেকাতে তীব্র প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের সেনারা। মঙ্গলবার এক বিবৃতিতে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিভাগ জানায়, রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা না দিলে দুপক্ষের মধ্যে কোনো ধরনের শান্তি চুক্তি হবে না। এরই মধ্যে নতুন এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনীর অব্যাহত হামলার মধ্যেই মারিওপোলের আজভস্তাল ইস্পাত কারখানার আশ্রয় শিবির থেকে ১৫০ শতাধিক বেসামরিক নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। রুশ সেনারা মানবিক করিডোরের তোয়াক্কা না করেই আজভস্তাল ইস্পাত কারখানায় হামলা চালিয়ে যাচ্ছে। তারা বারবার বলেছে ওই স্থাপনা থেকে একজনকেও নিরাপদে সরিয়ে নিতে দেবে না। যদিও এরই মধ্যে আমরা ১৫৬ জনকে বের করে আনতে সক্ষম হয়েছি। এখনো যারা সেখানে আটকা পড়ে আছেন তাদেরকে সরিয়ে নিতে সম্ভাব্য সবকিছুই করব আমরা। এদিকে রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জানান, বুচা ও মারিওপোলে যুদ্ধাপরাধে জড়িতদের নিষিদ্ধ করা, রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক স্বার ব্যাংককে সুইফট থেকে বের করে দেয়া, ৩টি রুশ সম্প্রচার মাধ্যমকে ইইউ থেকে বিচ্ছিন্ন করা এবং মস্কো থেকে তেল আমদানির উপর নিষেধাজ্ঞার বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। যদিও মস্কো থেকে তেল আমদানি নিষিদ্ধের সিদ্ধান্তের বিরোধিতা করেছে হাঙ্গেরি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার পর ইউরোপে জ্বালানি রফতানি বাবদ আয় উল্টো বেড়ে গেছে মস্কোর। ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত ২ মাসে ইউরোপে জ্বালানি রফতানি বাবদ ৬,২০০ কোটি ইউরো আয় করেছে ক্রেমলিন। এই ২ মাসে রাশিয়া থেকে সবচেয়ে বেশি জ্বালানি কিনেছে জার্মানি। তালিকায় এর পরপরই আছে ইতালি ও নেদারল্যান্ডস। ইউক্রেনে সেনা পাঠানোয় রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পরপরই মস্কোর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব। কিন্তু বাস্তবে এসব হুমকি ফাঁকা আওয়াজে পরিণত হয়েছে। রাশিয়ার কোনো ক্ষতি তো হয়নি, উল্টো যুদ্ধের এই ২ মাসে ইউরোপে জ্বালানি বিক্রি বাবদ রাশিয়ার আয় রেকর্ড পরিমাণে বেড়েছে। বিষয়টি পরিষ্কার করেছে বিশ্বের সমুদ্রগামী জাহাজ ও কার্গো চলাচল মনিটরিং সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বা CREA। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত ২ মাসে ইউরোপের কাছে জ্বালানি বিক্রি বাবদ কমপক্ষে ৬,২০০ কোটি ইউরো আদায় করেছে রাশিয়া। তাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোই রাশিয়াকে জ্বালানির মূল্য বাবদ দিয়েছে ৪,৪০০ কোটি ইউরো। বিশ্বের জ্বালানি বাজার থেকে রাশিয়াকে একঘরে করার প্রচেষ্টায় সারা বিশ্বে তেল ও গ্যাসের সংকট তৈরি হয়েছে। এর ফলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর তেলের দাম প্রায় ১/৩ এবং গ্যাসের দাম বেড়ে গেছে দ্বিগুণ। CREA-এর প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ শুরুর পর বেড়ে যাওয়া মূল্যেই ইউরোপের কাছ থেকে অর্থ আদায় করেছে রাশিয়া। পাশাপাশি পুতিন কিংবা রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার পশ্চিমা প্রচেষ্টাও কাজ করেনি, কারণ ইউরোপ থেকে আদায় করা প্রত্যেকটি ইউরো পকেটে পুরেছে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত জ্বালানি সংস্থাগুলো। CREA-এর মতে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যত বেশি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে জ্বালানির দাম তত বেশি বাড়বে। এর অর্থ হচ্ছে পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার রপ্তানি আয় বাড়তেই থাকবে।
রাইসুল ইসলাম, সময় সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনেই মস্কোর কাছ থেকে রুবলে গ্যাস কিনছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্তত 10টি দেশ। বিষয়টি জানিয়েছেন ইইউ সদস্য রাষ্ট্র হাঙ্গেরির এক শীর্ষ কর্মকর্তা। রুবলে গ্যাস কিনতে ইতোমধ্যে রাশিয়ায় অ্যাকাউন্ট খুলেছে ইউরোপীয় জ্বালানি কোম্পানিগুলো। মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে রুবলে গ্যাস বিক্রির পাল্টা শর্ত আরোপ করেছিলেন পুতিন। ইউক্রেনে সেনা পাঠানোয় মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। জবাবে পশ্চিমাদের বিরুদ্ধে পাল্টা অর্থনৈতিক ব্যবস্থা নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যে অন্যতম হল রাশিয়া থেকে গ্যাস কিনতে রুবলে মূল্য পরিশোধের শর্ত। তবে পুতিনের এই শর্তকে অযৌক্তিক আখ্যা দিয়ে রুবলে গ্যাস কেনার শর্ত না মানার ঘোষণা দেয় ইউরোপীয় দেশগুলো। কিন্তু গোপনে পুতিনের দাবি মেনে রাশিয়া থেকে রুবলে গ্যাস কিনছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্তত 10টি দেশ। এই হাটেহারি ভেঙেছেন খোদ ইইউ সদস্য রাষ্ট্র হাঙ্গেরির এক শীর্ষ কর্মকর্তা। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের চিফ অফ স্টাফ গার্গেলি গালিয়াস এই তথ্য ফাঁস করে আরও জানান, এই ইউরোপীয় দেশগুলোর নেতারা নিজেদের মুখ রক্ষা করতে এখনও রুবলে গ্যাস আমদানির বিষয়টি স্বীকার করছেন না। হাঙ্গেরিও রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকে একটি ইউরো অ্যাকাউন্ট খুলেছে বলে জানান গার্গেলি গালিয়াস। অন্য 9টি দেশও একইভাবে রাশিয়ার গ্যাসের মূল্য পরিশোধ করছে বলে জানান তিনি। তবে দেশগুলোর নাম প্রকাশ করেননি তিনি। তবে রুবলে গ্যাস কেনার শর্তে রাজি না হওয়ায় ইতিমধ্যেই পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাসের সরবরাহ বন্ধ করে দিয়েছে মস্কো। রুবলে নতুন কিস্তি না দেওয়া পর্যন্ত দেশ দুটিকে গ্যাস সরবরাহের কোনো সম্ভাবনা নেই বলেও জানান ওই কর্মকর্তা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত 2 মাসেই ইউরোপের কাছে জ্বালানি বিক্রি বাবদ অন্তত 6,200 কোটি ইউরোর সমান অর্থ আদায় করেছে রাশিয়া। রাইসুল ইসলাম, সময় সংবাদ। ইউক্রেনের সামরিক অভিযানের শুরুতেই দেশটির খার্কিভ শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায় রুশ সেনারা। তবে ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। তবে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত শহরটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। স্থানীয়দের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠন। খার্কিভ শহর থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। খার্কিভ শহরের হোলি ট্রিনিটি চার্চের সামনে খাবারের জন্য লোকজনের দীর্ঘ লাইনের এই চিত্র প্রতিদিনের। একবেলা খাবার পেতে মাইলের পর মাইল পায়ে হেঁটে ভিড় করছেন এখানে। পুরো শহরে গুটি কয়েক খাবারের দোকান থাকলেও অর্থের অভাবে কেনার সাধ্য নেই সাধারণ মানুষের। Доброго дня, шановна громада. এমন দুঃসহ সময়ে বেঁচে থাকার জন্য খার্কিভের বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাদের এখনো বাঁচিয়ে রেখেছেন। সামরিক অভিযান শুরুর 2 সপ্তাহ পর থেকে খার্কিভে বাসিন্দাদের খাবার দিয়ে যাচ্ছেন চার্চের স্বেচ্ছাসেবীরা। শহরের পরিস্থিতি এখন কিছুটা শান্ত, তবে সীমান্তের নিকটে অবস্থান হওয়ায় রাশিয়া থেকে প্রতিনিয়ত রকেট হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ খার্কিভের বাসিন্দাদের। ইউক্রেনের খার্কিভ শহরে এভাবেই প্রতিদিন হাজার হাজার মানুষ সাহায্য নিতে আসছেন ধর্মীয় এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে। মানুষগুলো যেন নিজ শহরেই শরণার্থী। তাদের প্রশ্ন, এভাবে আর কতদিন চলতে থাকবে? শোয়েব কবির, সময় সংবাদ, খার্কিভ, ইউক্রেন। উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। তাদের ধারণা, বুধবার সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেনি কিম প্রশাসন। যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েই যাচ্ছে উত্তর কোরিয়া। বারবার জানান দিচ্ছে নিজেদের সক্ষমতা। এবার বুধবার সাগরে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর দাবি দক্ষিণ কোরিয়া ও জাপানের। দেশ দুটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ধারণা করা হচ্ছে এটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেনি পিয়ংইয়ং। দেশ দুটি জানায়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে একটি সামরিক কুচকাওয়াজের পর সমুদ্রের পূর্বাঞ্চলে পরীক্ষাটি চালানো হয়েছে। এছাড়াও দেশটির সেনাবাহিনীর 90 বছর পূর্তি উপলক্ষে এই পরীক্ষাটি চালানো হয়েছে বলেও জানায় সিউল। 2019 সালে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন। তবে তা উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। পারমাণবিক সক্ষমতা বাড়াতেই দেশটি বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। আফরিন মৌ, সময় সংবাদ। শ্রীলঙ্কায় সরকারকে উৎখাতে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের ঘোষণা দিয়েছে বিরোধীরা।
আজ শুরু হতে যাওয়া অধিবেশনেই এই প্রস্তাব আনা হতে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এদিকে চলতি বছর শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক সংকট কাটাতে 300 কোটি মার্কিন ডলারের বেশি ঋণ সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত। শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক সংকটের জন্য বর্তমান সরকারকে দায়ী করে দেশটিতে 2 মাস ধরেই বিক্ষোভ করছে বিরোধী দলগুলো। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষ। এতে পাল্লা ভারী হয়েছে বিরোধীদের। এবার এই সুযোগ কাজে লাগাতে যাচ্ছে দলগুলো। নাগরিকদের মানসম্মত জীবন নিশ্চিতে সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে গোটাবায়া সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছে তারা। দেশটির বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী বুধবার শুরু হতে যাওয়া পার্লামেন্ট অধিবেশনেই প্রস্তাব উত্থাপন করতে পারে বিরোধীরা। রাজাপাকসেও তার মন্ত্রিসভাকে উৎখাতে 255 আসনের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের পক্ষে 127-এর বেশি ভোটের প্রয়োজন। সেক্ষেত্রে প্রধান বিরোধী দল ইউনাইটেড পিপলস ফোর্স ছোট ছোট রাজনৈতিক দল ও ক্ষমতাসীন পার্টির দল থেকে উপর প্রত্যাশা করতে পারে। এদিকে শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক বিপর্যয় কাটাতে চলতি বছর 300 কোটি মার্কিন ডলারের বেশি ঋণ সহায়তা দিয়েছে ভারত। এক বিবৃতিতে কলম্বোর ভারতীয় হাই কমিশন জানায় 100 কোটি ডলার দেয়া হয়েছে খাদ্য, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য। এছাড়াও জ্বালানি কিনতে দেয়া হয়েছে 50 কোটি ডলার, আর বাকি টাকা ঋণ পরিশোধ সহ নানা ক্ষেত্রে দেয়া হয়েছে। 2,500 কোটি ডলার ঋণের মধ্যে 700 কোটি চলতি বছরই শোধ করার কথা রয়েছে শ্রীলঙ্কার। তবে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে 100 কোটিরও কম। এই অবস্থায় বিদেশি ঋণ পরিশোধ করা অসম্ভব বলে ঘোষণা দেয় শ্রীলঙ্কা। রাহানুল রানা, সময় সংবাদ। শ্রীলঙ্কার তীব্র অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে দেশটির পর্যটন শিল্পে। জ্বালানি সহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশটিতে ভ্রমণে যাচ্ছেন না বিদেশি পর্যটকরা। খালি পড়ে রয়েছে হোটেল, মোটেল ও রিসোর্ট। অলস সময় পার করছেন কর্মীরা। শ্রীলঙ্কায় এখন পর্যটনের ভরা মৌসুম, কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। লেকের পাড়ে সারি সারি স্পিডবোট ও নৌকা বাঁধা থাকলেও নেই পর্যটকের দেখা। শ্রীলঙ্কার অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখে পর্যটন শিল্প, কিন্তু অর্থনীতির করুণ অবস্থার নেতিবাচক প্রভাব পড়েছে এই খাতেও। গত কয়েক মাস ধরে দীর্ঘ সময় থাকছে না বিদ্যুৎ, জ্বালানি তেল সহ নিত্যপণ্যের দাম বাড়ায় নেই বিদেশি পর্যটক। জনপ্রিয় পর্যটন কেন্দ্র থেকে শুরু করে হোটেল, মোটেল ও রিসোর্টেও তাই ভরা মৌসুমেও যেন খরা। আমাদের এখানে নৌকা আছে কিন্তু জ্বালানি নেই। প্রতিদিন নিত্যের দাম বাড়ছে। রেস্টুরেন্টে সব ধরনের খাবারও আছে কিন্তু দাম বেশি, যার কারণে বিক্রি নেই। কর্মীদের বেতন দেওয়া কঠিন হয়ে পড়েছে। খরচ বেড়ে যাওয়ায় কোনো পর্যটক আসছে না। বিদ্যুৎ নেই, ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ছে। আমার মতো সবাই কঠিন সময় পার করছে। দেশের এই অবস্থা আমাদের জন্য খুবই লজ্জার এবং দুঃখজনক। বিদেশি অতিথিরা এসে ভয়াবহ ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক মানুষ খাবারও পাচ্ছে না। অর্থনীতির পাশাপাশি এ সংকটের জন্য রাজনৈতিক পরিস্থিতিকেই দায়ী করছেন অনেকে। বর্তমানে শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট প্রকট। মানুষ আন্দোলন করছে, রাস্তা অবরোধ করছে। পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে চায়। বর্তমান পরিস্থিতিতে সেটির জন্য বড় বাধা। সত্যি কথা বলতে এসব কারণেই পর্যটকরা এখানে আসছেন না। 2019 সালে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত ছিল পর্যটন শিল্প, কিন্তু করোনা মহামারীর কারণে মুখ থুবড়ে পড়ে যায়। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশটির নাজুক অর্থনীতির কারণে ঘুরে দাঁড়াতে পারছে না এই খাত। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ভারতের মহারাষ্ট্রে চলতি বছর মার্চ থেকে এ পর্যন্ত হিট স্ট্রোকে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। গেল 6 বছরের সর্বোচ্চ মৃত্যু এটি। এবছর ভয়াবহ গরমের কবলে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্য। কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে 45 ডিগ্রি সেলসিয়াস। পাকিস্তানেও একই অবস্থা। তীব্র দাবদাহে পড়ছে ভারতের উত্তর পশ্চিমাঞ্চল। প্রতিদিনই বিভিন্ন রাজ্যে তাপমাত্রা রেকর্ড গড়ছে। মার্চের শেষ থেকে প্রখর গরম ভারতের মহারাষ্ট্রে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে রাজ্যটিতে মার্চ থেকে এ পর্যন্ত হিট স্ট্রোকে মারা গেছেন অন্তত 25 জন, যা গেল 6 বছরের সর্বোচ্চ মৃত্যু। এর আগে 2016 সালে হিট স্ট্রোকে অন্তত 19 জনের মৃত্যু হয়। ভারতের পূর্বাঞ্চলের ওড়িশা রাজ্যে গেল এপ্রিলে হিট স্ট্রোকে 1 জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শতাধিক। দেশটির আবহাওয়া দফতরের তথ্য মতে এবছর গ্রীষ্মকাল আসতে না আসতেই মার্চে স্বাভাবিকের তুলনায় তীব্র গরমের কবলে পড়ে মানুষ। এপ্রিলে ভারতের উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। বর্তমানে কোথাও কোথাও তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তবে রাজধানী নয়াদিল্লিতে তাপমাত্রা কিছুটা কমেছে। आज तो थोड़ी बहुत राहत है, बहुत ज़्यादा नहीं, थोड़ी बहुत कह सकते हो आप। बाकी गर्मी से इस समय बहुत बुरा हाल है, मतलब कि रोज़ का टेम्परेचर डेली बढ़ता ही जा रहा है और अगर ऐसे रहा तो बहुत दिक्कत होने वाली है लोगों को। आज का अगर देखा जाए तापमान तो लगभग 43 डिग्री सेल्सियस के करीब है। अगर इसी तरह स्थिति रहा तो मई और जून में लगभग
गर्मी अपने प्रचंड उसके रूप में रहेगी। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবেই তৈরি হয়েছে এ পরিস্থিতি। ভারতের মতো পাকিস্তানও দেখা দিয়েছে তীব্র দাবদাহ। ভারত এবং পাকিস্তানের অন্তত 100 কোটি মানুষ ভয়াবহ গরমের কবলে পড়েছেন। এর মধ্যেই আবার মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং। প্রচণ্ড গরমে বাড়তি বিদ্যুতের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে দেশ দুটির কর্তৃপক্ষ। রাইসা জান্নাত, সময় সংবাদ। রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্তত 5 শতাধিক ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্যাঙ্কগুলোয় ছিল বিশেষ ত্রুটি যা জ্যাক ইন দ্য বক্স নামে পরিচিত। গালফ যুদ্ধেও এ ধরনের সমস্যা দেখা গেছে রাশিয়ার তৈরি ট্যাঙ্কে। পশ্চিমারা তখন থেকেই মস্কোর এই দুর্বলতা সম্পর্কে অবগত ছিল। চলমান যুদ্ধে সেটাকে কাজে লাগিয়েছে পশ্চিমারা, এমনটা দাবি বিশেষজ্ঞদের। দেখে মনে হবে বহু বছর আগে কোনো এক যুদ্ধের ধ্বংসযজ্ঞের চিহ্ন এই ট্যাঙ্ক, কিন্তু না, এগুলো চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিধ্বস্ত হওয়া মস্কোর ট্যাঙ্ক। যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ঠিক কতগুলো ট্যাঙ্ক ধ্বংস হয়েছে তা এখনও অস্পষ্ট। তবে ওপেন সোর্স ইন্টেলিজেন্স মনিটরিং ওয়েবসাইট ওরিক্স বলছে অন্তত 300 রুশ ট্যাঙ্ক বিধ্বস্ত হয়েছে আর 2 শতাধিক ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত কিংবা আটক করা হয়েছে। এত ট্যাঙ্ক ধ্বংসের কারণ কি? তবে কি ট্যাঙ্কগুলোর যথেষ্ট সক্ষমতা ছিল না? বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার এসব ট্যাঙ্কে ছিল এক ধরনের ত্রুটি যা জ্যাক ইন দ্য বক্স নামে পরিচিত। এটি এক ধরনের বিস্ফোরণ যেখানে ট্যাঙ্কের ওপরের অংশ বাতাসে উড়ে যায়। আর এই ত্রুটির কারণে বিপুল অস্ত্রসজ্জিত শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও রাশিয়ার এসব ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। তবে এই ত্রুটি নতুন কিছু নয়। 1991 এবং 2003 সালে গালফ যুদ্ধে রাশিয়ার তৈরি T-72তেও একই ত্রুটি পর্যবেক্ষণ করেছিল পশ্চিমারা। চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দিচ্ছে পশ্চিমা দেশগুলো, আর রাশিয়ার এই দুর্বলতাকে কাজে লাগিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন পারস্য যুদ্ধ থেকে শিক্ষা নেয়নি রাশিয়া, যে কারণে রুশ ইউক্রেন যুদ্ধেও একই নকশার ট্যাঙ্ক ব্যবহার করে, যেগুলো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে সক্ষম নয়। 1992 সালে T-72 মডেলের নতুন ভার্সন T-90 সার্ভিসের জন্য নেওয়া হয়। তখন এগুলোর বাইরের আবরণ ঠিক করলেও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধের সিস্টেম আগের মতোই থেকে যায়। রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়া T-80 মডেলের আরেক ধরনের ট্যাঙ্ক ব্যবহার করে, এগুলোতেও একই ত্রুটি ধরা পড়ে। এই ধরনের ট্যাঙ্ক ব্যবহার করা হলে চলমান যুদ্ধে রাশিয়ার আরও অনেক ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা বিশেষজ্ঞদের। রাইসা জান্নাত, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সংযুক্ত আরব আমিরাতে ঈদ পরবর্তী আনন্দ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসে অবস্থানরত পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পরিচিত জনদের সাথে ঈদের কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের ছুটির দিনগুলো আনন্দঘন করে তুলেছেন তারা। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা এবার আনন্দমুখর ঈদ উদযাপন করেছেন। দীর্ঘদিন পর করোনার বিধিনিষেধ ছাড়াই উৎসবে সামিল হতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। দেশটির নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তারা। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে নানা আয়োজন ছিল প্রবাসী পরিবারগুলোর মাঝে। 2 বছর মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারিনি। এবারেই করোনা উত্তরকালে প্রথম আমরা অপেক্ষাকৃত মুক্তভাবে স্বাধীনভাবে ঈদ উদযাপন করছি। দেশের মধ্যে আমরা যে আনন্দটুকু পাই সেটা কিন্তু প্রবাসের মধ্যে হয়ে ওঠে না। তারপরও এখানে আমরা পরিবার পরিজন নিয়ে এবং বন্ধুবান্ধব নিয়ে অনেক আনন্দের সাথে এই ঈদ উদযাপন আমরা করেছি। আজকে এই যে সুন্দর একটা গ্যাদারিং পরিবেশে অনেকদিন পর আমরা প্রায় 2 বছর পর এটা পালন করতে পারছি। ঈদ উপলক্ষে লম্বা ছুটি রয়েছে আরব আমিরাতে। ছুটির দিনগুলোতে প্রবাসীরা ঈদ পূর্ণমিলনী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। পাশাপাশি খেলাধুলা সহ একাধিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে এতে। আসলে এটা অন্যরকম একটা অনুভূতি। আমি বিশেষ করে বাংলাদেশ কথা জানাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য। ধন্যবাদ মাননীয় কনসুলেট জেনারেল মহোদয়কে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। বাংলাদেশে যেরকম করতাম আমরা 3 বছর আগে আমরা এখানে যেরকম করতাম ঠিক একই রকমের অনুভূতি আজকে আমাদের এখানে হচ্ছে। এদিকে ঈদ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কনসুলেট নানা কর্মসূচির আয়োজন করেছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আর্থিক স্বাচ্ছন্দ্য আর পরিবারের মুখে হাসি ফোটাতে মালয়েশিয়ায় পাড়ি দেয়া প্রবাসী শ্রমিকদের ঈদ কাটে অনেকটাই নিঃসঙ্গ। কোনো প্রতিষ্ঠানে ছুটি না থাকায় ঈদের নামাজের পরেই ছুটতে হয় কর্মস্থলে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত।
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, একথা সবাই মানলেও প্রবাস জীবনে এর বাস্তবতা খুঁজে পাওয়া দুষ্কর। প্রিয়জনদের ছেড়ে বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ কাটে অনেকটাই নিঃসঙ্গ আর একাকিত্বে। উন্নত জীবন, পরিবারের এক চিলতে সুখ আর মুখ ভরা হাসি ফোটাতে বিদেশে পাড়ি জমান তারা। হাড় ভাঙ্গা পরিশ্রম করে অর্থ উপার্জন করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন প্রবাসী শ্রমিকরা। মা বাবা আত্মীয় স্বজন থেকে দূরদেশে বুক চাপা কষ্ট নিয়ে প্রতি বছর ঈদ উদযাপন করেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। পরিবার ছাড়া মালয়েশিয়ায় কাজে আসা বাংলাদেশি শ্রমিকদের কাছে ঈদ মানে মন খারাপের একটি দিন। তারপরও স্বজন ছাড়া মানুষগুলোর একান্ত প্রার্থনা ঈদ আনন্দে ভালো থাকুক প্রিয়জন। পরিবারের সুখটাই সবসময় চিন্তা করি, নিজের সুখটা বিসর্জন দিয়ে। এই আমাদের প্রবাস জীবন, এই আমাদের ঈদ, এই আমাদের আনন্দ। 12 থেকে 13 ঘন্টা ডিউটি করা লাগে। এই প্রবাস জীবন আমাদেরকে অনেক কিছু কেড়ে নিয়ে গেছে। পরিবারের জন্য এক মুহূর্তে আমাদের ভালো লাগছে না, মনটা যাইতে পারতেছি না, পরিবারের সময় দিতে পারছি না। পরিশ্রম করে টাকা পয়সা পাঠায় দেশে, তারা যদি সুখে থাকে আমরাও সুখী। প্রবাসে সব ধরনের আনন্দ অনুভূতি থাকলেও পরিবার ছাড়া হচ্ছিল সব আনন্দে আমাদের অপূর্ণতা থেকে যায়। যারা আমাদের ফ্যামিলি আছে তারা সুখের জন্য আজকে আমরা আছি, তারা সুখী মানে আমরা সুখী। নানা জটিলতায় দেশে গিয়ে প্রিয়জনের সাথে দেখা করতে পারেননি অনেক প্রবাসী। ঈদকে নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা আর প্রস্তুতির কমতি থাকে না। ঈদ আসে ঈদ যায়, কিন্তু প্রবাসী শ্রমিকদের কষ্ট এতটুকুও কমে না। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। খার্কিভের পর এবার পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে অভিযান জোরদার। রুশ বাহিনীর দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত 21। তেল আমদানি বাতিল সহ আরও নিষেধাজ্ঞার ঘোষণা ইইউর। এবার সরকার উৎখাতে শ্রীলঙ্কার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের ঘোষণা বিরোধীদের। তীব্র অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পর্যটন শিল্পে ভাটা, নেই বিদেশিদের সমাগম। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।